আজকে প্রথমে আমি তোমাদের একটা পরোটার রেসিপি বলবো, তারপরে আমি এখানে কথাবার্তা শুরু করব। তো পরোটাটার জন্য ময়দার মধ্যে প্রথমে তোমরা নুন, পরিমাণ মতন চিনি, আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট বেকিং পাউডার অবশ্যই দেবে। বেকিং সোডা না, বেকিং পাউডার দেবে। নর্মালি পরোটা তোমরা অনেকেই বানাও, কিন্তু বেকিং পাউডার দিয়ে কখনো যদি পরোটা বানাও তাহলে তোমরা অনেকক্ষণ অবধি পরোটা রেখে দাও, পরোটা ভাজার পরও বেশি ভেজে ফেললেও ওটা শক্ত হয় না, ইভেন অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও সেটা শক্ত হয় না। এরপর তোমরা ভালো মতন তেল ময়ান দিয়ে তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে ফেলবে। উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু ময়দাটা বেশ সফট হবে। এরপর তোমরা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখো আর ভালো করে শোনো। এবারে বলো, এখানে তোমরা কত রকমের পাখির আওয়াজ শুনলে আর সেটা তোমাদের ভালো লাগলো কিনা। তো যাই হোক, আমার কিন্তু এখানে দেখো পরোটা ভাজা হয়ে গেছে। যদি তোমরা পরোটাটা একটু মোটা করে বেলো তাহলে সেটা বেশ সফট আর একটু স্পঞ্জি টাইপের হয়। যদি পাতলা করে বেলো সেক্ষেত্রেও কিন্তু ওটা ক্রাঞ্চি হয় না, একদমই সফট থাকে, আর তোমরা অনেকক্ষণ অবধি রেখেও দিতে পারবে। আর এদিকে দেখো ওপরে একটু মাকে জল তুলে দিয়ে এই বাবুরা সবাই ঘুমিয়ে পড়েছে। সে যাই হোক, আমার মায়ের কিন্তু ওপরে বেশ ভালো মতনই কালার করা হয়ে গেছে, যেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর আজকেও কিন্তু ওটা সেই দিনেরই ভিডিও। আর এদিকে আমার মা ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে আমি 10 টাকার আদা 10 টাকার রসুন নিয়ে এসেছি। সে যাই হোক, আমার আমছোলা হয়ে গেছে, যেহেতু মা টক ডাল বানাবে। আর এখন আমি পম্ভুতুর জন্য সবজি কাটবো, যেখানে ছিল হচ্ছে কুমড়ো, গাজর আর মিষ্টি আলু। আর এদিকে আমি সবজি কাটতে কাটতে ওদিকে আমার পেছনে কিন্তু একজন উপস্থিত রয়েছে, যেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে। আর সে হচ্ছে আর কেউ না, আমাদের ভুতুরানি। আমি যদি সবজি কাটি তো ওর থাকবে না, এটা কখনো হয়। আর ও প্রথমে না ভেবেছে আমি শুধু হয়তো ওকে মিষ্টি আলুটাই দেবো, তাই জন্য মিষ্টি আলুটা মুখে করে নিয়ে পালিয়ে গেছে। আর এদিকে মা ফ্রিজ খুলেছে, আর তাতে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে আমি বললাম ফ্রিজটা খুলেই রাখতে, কিন্তু সেটা তো করা যাবে না। আর এদিকে আবার গাজর কাটতে কাটতে আবার গাজরটাও নিতে পৌঁছে গেছে। দেখো, আবার গাজরটা নিয়ে পরে যেহেতু আমি কুমড়ো কাটবো সেই জন্য আর ফেরত যাচ্ছে না, কারণ যেহেতু এখনো আমার কুমড়োটা কাটা বাকি, তাই কুমড়োটাও মুখে করে নিয়ে যেতে হবে। ভাগেরটা আর কি কেউ ছাড়বে না, ওই জন্য এখনো দাঁড়িয়ে আছে। আর আগের দিনের ভিডিওটা অনেকটাই ছোট ছিল বলে তোমাদের সাথে তো পুরো কথাটা কমপ্লিট করা হয়ে ওঠেনি, তাই আজকে এই ভিডিওতে বলি। তো তোমরা ওই ভিডিওতে যা দেখেছো সেখানে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে তাহলে বলে রাখি, আমার শ্বশুরবাড়িতেও আমরা সেম জিনিস করব ভেবেছি, কারণ সত্যি এখানে অনেকটা ওয়েদার ঠান্ডা আছে। আমাদের রান্নাঘরে যে পরিমাণে গরম থাকে সে পরিমাণে কিন্তু গরম নেই। আমি রান্নাঘরে কাজ করছি সেরকম কিন্তু গরম নেই এখনো অবধি। তো আমি ওই বাড়িতেও যখন করব, তোমাদের যা কোয়ারিজ থাকবে তোমরা না কমেন্টে অবশ্যই বলে রাখবে, আমি কিন্তু তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা অথবা আমি একটা ভালো ভিডিওতে আবার তোমাদের ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। আর আজকে আমি তোমাদের গরমের হাত থেকে বাঁচার জন্য আরো একটা ট্রিক্স দেবো, সেটা হচ্ছে রান্নার ক্ষেত্রে। মানে এখানে তোমরা গরমকালে অনেকেই আমাদের মাংস না খেয়ে থাকতে পারি না, তো গরম পড়েছে কিন্তু মাংস খাওয়ার পর না বেশ অম্বল হয় বা অ্যাসিড হয়, আবার গাটাও গুলোয়। তাই জন্য আমি তোমাদের একটা রান্নার রেসিপি দেখাচ্ছি মাংসেরই, কিন্তু সেটা অনেকেই হয়তো তোমরা বাড়িতে জেনেও থাকো, করেও থাকো। তারই একটা রেসিপি বলছি, যেটা খেলে কিন্তু তোমাদের গ্যাস অম্বলের প্রবলেমটা হবে না। তার জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছ সব আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুর পেস্ট বানিয়ে নিয়েছি, তার সাথে টমেটোমেরও পেস্ট বানিয়ে নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেখানে এই রেসিপিতে, সেটা হচ্ছে কিন্তু আমাদের টক দই। তোমরা চাইলে কিন্তু এখানে দইটাকে পুরোপুরি এরকম মিক্সিতে গ্রাইন্ড নাও করতে পারো। মিক্সিতে যদি দই গ্রাইন্ড করো তাহলে কিন্তু সেক্ষেত্রে দইটা অনেকটাই বেশি পাতলা হয়ে যায়। তার জন্য কিন্তু তোমাদের মাংসের জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। আর যদি মাংসের জল ভালো করে ঝরানো না থাকে তাহলে কিন্তু তোমরা টক দইটা ডাইরেক্ট ইউজ করবে। আর টক দইটা যদি তোমরা ডাইরেক্ট ইউজ করো, গ্রাইন্ড না করো, সেক্ষেত্রে তোমাদের কিছু টিপস ফলো করতে হবে, সেটাও কিন্তু আমি তোমাদের রান্না করতে করতে বলে দেবো। আর এখানে আমি দেখো ম্যারিনেশনের জন্য প্রথমে ওই দইটা দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, তার সাথে দিলাম টমেটোর পেস্ট, আর এর মধ্যে সামান্য তেল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, তারপরে দেখো এই যে মশলাটা দিলাম না, এটা ছিল ভাজা মশলা। ভাজা মশলা বলতে ওই ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যে ভেজে আমরা আলু কাবলি খাই না, ওরকম একটা মশলা। আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু সমস্ত রান্নাতে ভীষণ পরিমাণে গোলমরিচের গুঁড়ো পছন্দ করি, তাই আমি সব রান্নাতে গোলমরিচের গুঁড়ো দিতেই থাকি, কারণ আমার লঙ্কার ঝালটা খুব একটা বেশি পছন্দ হয় না, আর আমি খেতেও পারি না। তাই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ওই ঝাঁঝের মতন একটা ফ্লেভার নিয়ে আসি। এখানে আমার ম্যারিনেশন হয়ে গেছে, আর আমি এটাকে এখন রেস্টিংয়ে রাখবো পুরো 1 ঘন্টা। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধা ঘন্টার জন্যও রাখতে পারো। আর আজকে আমি যেই রান্নাটা করতে চলেছি সেটাতে না আমি গোল গোল আলু দিয়ে রান্না করব, কারণ আমার বর ভীষণ পরিমাণে গোল গোল ছোট ছোট আলু পছন্দ করে। তাই যে কোনো রান্নাতে যদি গোল গোল ছোট ছোট আলু দিই তাহলে ওর মাংস হোক বা ডিম হোক সেটার চাইতে আলুটাই খেতে বেশি পছন্দ করে। ওই জন্য তোমরা নিশ্চয়ই দেখেছো কিন্তু আমি আলুটাকে প্রথমে ভালো করে ছুলে নিয়ে তার মধ্যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে আলুটার মধ্যে সমস্ত কিছু ফ্লেভার ঢুকে যায়, আলুটার টেস্টও ভীষণ পরিমাণে বেড়ে যায়। যদি ডিমের তরকারি হয় না, আমার বর তো ডিম সেভাবে খাই না, আলুগুলোকেই খায়, মানে বেশ ওর ভালো লাগে। আর এই আলুগুলো তোলার
আগে আমি তার মধ্যে কিন্তু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এই তোলার জাস্ট আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি, কারণ ওই যে আমি গোলমরিচের গুঁড়ো ভালোবাসি তাই ওটা তো দিতেই হবে। আর যদি তোমরা মনে করো যে না আমরা ডাইরেক্ট তুলে নিয়ে তারপরে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবো, সেক্ষেত্রেও দিতে পারো। যদি তোমরা না খাও সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। এবার ওই যে ভাজার তেল, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের মানে বড় বড় সাইজেরই পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সাথে জানো তো আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজও কুচি করে মানে পেস্ট করে এই আদা রসুনের মধ্যে দিয়েছিলাম, কারণ অল্প একটু আদা রসুন তো পেস্ট করতে সমস্যা হয়, ওই জন্য ওর মধ্যে একটুখানি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ। এবার এই মশলাটাকে ভালো করে কষতে রেখে দেবো যাতে এর মধ্যে থেকে ভালো করে তেল ছেড়ে দেয়। সময় নিয়ে রান্না করলে আর একটু ধৈর্য ধরে রান্না করলে তেল ছেড়ে ছেড়ে রান্না করতে একটু সময় বেশি লাগে, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এরপরে আমি ডাইরেক্ট কিন্তু আগে কিন্তু টমেটোমের পেস্টটা দেবো না, কারণ টমেটো দিলে ওটা দিয়ে জল ছেড়ে দেবে, তো তেলটা আমার ইউজ হবে না। তাই জন্য আগে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেবো, যার মধ্যে ছিল কিন্তু লঙ্কার গুঁড়ো, মিট মশলা, জিরের গুঁড়ো, আর তার সাথে নুন দিতে আমি প্রত্যেকবার ভুলে যাই, তাই পরে গিয়ে আবার নুন দিই। সে যাই হোক, যেহেতু আমার অলরেডি মাংসতে ম্যারিনেশনের সময় অনেক কিছু মশলা দেওয়া আছে, তাই আমি কিন্তু এখানে বুঝে বুঝেই মশলা দিয়েছি। আর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর কিন্তু তোমরা এখানে টমেটোমের পেস্টটা ইউজ করবে। আমি প্রথমে এখানে টমেটোমের পেস্ট এই কারণে ইউজ করিনি, কারণ প্রথমেই টমেটো দিয়ে দিলে না ওর থেকে জল ছেড়ে দেয়, তো তারপরে যদি তোমরা ওই গুঁড়ো মশলাগুলো দাও তখন কিন্তু ওই গুঁড়ো মশলাটা ভালো করে সেদ্ধ হয় না, মানে একটু কাঁচা কাঁচা থেকে যায়। তাই জন্য আগে কিন্তু আমি এখানে টমেটোমের পেস্টটা দিলাম না। এরপর তোমাদের মশলাগুলো ভালো করে সম্পূর্ণ কষানো হয়ে গেলে তোমাদের যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। এক্ষেত্রে খালি তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি তোমরা ম্যারিনেশনের সময় টক দইটাকে ফেটিয়ে দিয়ে থাকো এর মধ্যে, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু যদি তোমরা ডাইরেক্ট টক দইটা ইউজ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে মাথায় রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, কারণ তোমরা যেহেতু ডাইরেক্ট টক দই ইউজ করেছো, অলরেডি ফেটাওনি, সেক্ষেত্রে কিন্তু যদি তোমাদের অলরেডি হিটটা বাড়ানো থাকে তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে টক দইটা দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। তাই জন্য সবসময় মাথায় রাখবে দই জাতীয় কোনো জিনিস যদি তোমরা না ফেটিয়ে গ্যাসের মধ্যে ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের হিটটা যেন অবশ্যই কম করে রাখো। এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু সেক্ষেত্রে আমি তাও একটু বলে দিলাম। আর এখানে দেখো, সেই যে আমি তোমাদের অনেকগুলো হাঁসের ঝাঁক দেখিয়েছিলাম না, তার মধ্যে অল্প কটাই হাঁস রয়েছে। এখন জানি না বাকি হাঁসগুলো কি করেছে তারা, কিন্তু এখন অল্প কটা হাঁস রয়েছে। আর এখানে দেখো আমি কিন্তু মাংস কষানোর সময়ই ওর মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি সেরকম খুব একটা ভাজিনি, তাই জন্য আলুটা আমি ওর মধ্যেই সেদ্ধ করব। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার আলুটার মধ্যে অলরেডি পুরো মাংসের ফ্লেভারটা ঢুকে যাবে আর আলুটারও টেস্ট বেড়ে যাবে, যেহেতু ওটার মধ্যে ফুটো ফুটো করা আছে। আর এখানে বলে রাখি, কেউ কেউ হয়তো এখন আমাকে আমার এই বাড়িতে এসে এই ড্রেস পরা নিয়ে কিছু বলবে, তো সেক্ষেত্রে বলি আমার ওই বাড়িতে ড্রেসগুলো অন্যরকম। এগুলো আমার সবই বিয়ের আগের ড্রেস, যেগুলো তোমরা অলরেডি যারা আমাকে প্রথম থেকে দেখে আসছো তারা জানো। আর যেহেতু আমি এই বাড়ি থেকে ওই বাড়ি আমাদের বেশি দূরত্বে নয়, তাই জন্য আমি এই বাড়িতে কোনো রকমই জামা কাপড় নিয়ে আসি না, এই বাড়িরই জামা কাপড় পরি, তাই জন্য এক্ষেত্রে আমাকে কিছু কেউ বলতে এসো না। আর এদিকে দেখো আমাদের পম্ভুতুর মাংস সেদ্ধ হয়ে গেছে, ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি ওদের মাংসটা ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমার কিন্তু মাংস অলরেডি হয়ে এসছে, কিন্তু যেহেতু টক দই তো সবাই খেতে পারে না, তো যদি তোমরা টক দইয়ের টকটা ব্যালেন্স করতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে হালকা চিনি ইউজ করতে পারো, তোমাদের প্রয়োজন অনুযায়ী চিনি ইউজ করতে পারো। আর অবশ্যই এক্ষেত্রে তোমরা এই সময় নুনটাও দেখে নেবে। আর যদি তোমরা গ্রেভি ইনক্রিজ করতে চাও, যে বাড়িতে লোকজন বেশি একটু গ্রেভি নেবে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে না ঠান্ডা জল না দিয়ে গরম জল ইউজ করবে। আর ওপরে একটু ভাজা মশলা, আর আবারও সেই আমি একটু গোলমরিচের গুঁড়ো ঢেলে আবার একটু টেস্ট করে দেখলাম যে ওটা ভালো রান্না হয়েছে কিনা। তো আমার মনে হয়েছিল যেহেতু জল বানানোতে নুন একটু কম হয়েছে, তাই আমি নুনটা দিয়ে আবার একটু এটাকে ঢেকে আরো কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দেবো। এরপর ঢাকনা সরালেই বেশ আমাদের কিন্তু রেসিপি কমপ্লিট। তোমাদের কাছে কি গন্ধটা যাচ্ছে, তোমরা কি অনুভব করতে পারছো? দেখো পুরো ধোয়ার স্মেলটা কিন্তু তোমাদের কাছেই গেল, তো আশা করছি তোমরা নিশ্চয়ই গন্ধটা পেয়ে গেছো। যাই হোক, তোলার আগে অবশ্যই মনে করে গরম মশলা অথবা ধনেপাতা অথবা ঘি, যে যেই জিনিসটা দিয়ে তুলতে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো। আর এখানে আমি গরম মশলা ইউজ করলাম, আর এখানে আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এখন হচ্ছে গিয়ে খাওয়ার টাইম। আর তোমাদের রেসিপিটা এখানে কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা একবার কিন্তু খেয়ে অবশ্যই দেখো, গ্যাস অম্বলের প্রবলেম কিন্তু একদমই হবে না, আর অনেক বেশি টেস্টফুলও হয়। আর জানো তো, এখানে একটা কথা তো তোমাদের আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে গিয়ে যেটা আমি ফিল করেছি বিয়ের পর, সেটা হচ্ছে মানুষ দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। সেটা কেন বলছি, কারণ জানো তো, এই বাড়িতে যখন আমি আগে কোনো খাবার টাবার বানাতাম, তারপর না আমি কোনো বাসনপত্র বা এই গ্যাস পরিষ্কার এইসব তো কিছুই করতাম না, কিন্তু ওই বাড়িতে গিয়ে আমার কলটা এতটাই দূরে হয়ে গেছে, সেখানে গিয়ে এই সমস্ত কিছু করে আমি বুঝতে পারছি যে এই বাড়িতে করাটা অনেক বেশি সুবিধাজনক ছিল। তাই জন্য আমি আবার এই বাড়িতে এসে এখন যখন কাজ করি, তখন আমার মনে হয় যেন কত কমফোর্টেবল জোনে রয়েছে আর কত ইজিলি কাজ করতে পারি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, এই ছিল আমার আজকের রেসিপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি, তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।